প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রয়েছেন ডক্টর মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। সারোয়ার তুষার, আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনে গুমের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া ২টি মামলায় শেখ হাসিনা সহ ৩০ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্তদের মধ্যে ১৫ জন কর্মরত এবং ৯ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছে। আবার ১৫ জনের মধ্যে একজন এলপিআরই আছে। এই ঘটনাটি জাতীয় জীবনে নিঃসন্দেহে একটি বড় ঘটনা। এই নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা চলছে। সেনা কর্মকর্তার গ্রেপ্তার করা হবে কিনা এটি নিয়েও একটি বড় প্রশ্ন ছিল। আমরা দেখলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে রাখা হয়েছে। তবে একজন এখনো লাপাত্তা। সেনাবাহিনীর দৃষ্টিতে মেজর জেনারেল কবির আহমদ কর্মস্থলে অবৈধভাবে অনুপস্থিত। যিনি সংবাদ সম্মেলন করছিলেন সেই সেনা কর্মকর্তা শব্দটা বলেছেন, মিসিং কথাটা বলেছেন। আমরা দেখলাম যে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে সোমবার একটা প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সারোয়ার তুষার, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে, এটা আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই কারণে যে গুম একদিকে এটা যেমন আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা মানবতা বিরোধী অপরাধ এবং গত আওয়ামী আমলের যে বিভীষিকা তার একটা অন্যতম ফিচার হচ্ছে, বলা যায় যে প্রধান একটা ফিচার হচ্ছে এই গুম, যেটার মধ্যে দিয়ে একটা চরম আতঙ্ক এবং দমন পীড়ন এই জিনিসগুলো করা হয়েছে। এবং এখানে আমাদের আনফর্চুনেটলি আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা, তার মধ্যে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই এবং কাউন্টার টেরোরিজম, এরকম অনেকগুলো বাহিনীকে আসলে ব্যবহার করা হয়েছে এই রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক ভিন্নমতকে দমন করার জন্য। এই লোকগুলো যখন এখন ফিরে আসছে, তাদের কথাগুলো যখন আমরা শুনছি, কিছুদিন আগে এই 2 দিন আগে একটা ডকুমেন্টারি প্রকাশিত হলো মানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমরা সেখানে দেখলাম যে একটা মানে হরিবল ব্যাপার। তো এইটা কখনোই আনএড্রেস থাকতে পারে না। এটা একটা দেশের জাস্টিসের স্বার্থে এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের স্বার্থে এটাকে আপনার অ্যাড্রেস করতে হবে তথা বিচার করতে হবে, ব্যবস্থা নিতে হবে। কারণ সবাই আইনের দৃষ্টিতে সমান। এটা তো কেউ কারোর জন্য তো আলাদা আইন কিংবা আলাদা কোনো স্পেশাল ব্যাপার নাই। এখানে একটা কথা বলা দরকার যে এই ব্যাপারটাকে অনেকে দেখাতে চান যে এটা হচ্ছে একটা সেনাবাহিনী বিরোধী একটা ব্যাপার। এরকম কোনো ব্যাপার না। সেনাবাহিনীকে বরং কলঙ্কমুক্ত করার জন্য আমাদের বাহিনীটাকে যে এভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে, এটা সেনাবাহিনী ইজ অলওয়েজ লাস্ট রিসর্ট। সবকিছুতে একটা দেশের শেষ আশ্রয়স্থল হচ্ছে তারা আমাদের সার্বভৌমত্ব রক্ষাকারী এবং অন্যান্য ব্যাপার। তাদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং এইটা যেভাবে এই বাহিনীর মরালকে নষ্ট করেছে, তো এই যদি বিচারটা না করা হয় তাহলে কিন্তু তারা এটা বয়ে বেড়াবে, এটা গ্লানি। ফলে তাদেরকে গ্লানি থেকে মুক্ত করার জন্যই অপরাধী এবং এই বাহিনীকে আলাদা করা দরকার। অপরাধীদের দায় বাহিনী নেবে না, মানে আমরা বিশ্বাস করতে চাই সেরকম ভাবে। এবং সেখান থেকে ওই যে সংবাদ সম্মেলন যিনি করেছেন অ্যাডজুটেন্ট জেনারেল, আমরা এটাকে অবশ্যই স্বাগত জানাই যে তারা বলেছেন যে তারা আইসিটির অধীনেই এই প্রক্রিয়াটাকে তারা সহযোগিতা করবেন এবং অলরেডি তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। আরেকটা কথা বলেছেন যে ইনসাফ হতে হবে। কিন্তু এখানে একটা জিনিস আমার কাছে প্রশ্ন তৈরি হয়েছে যে উনি বলেছেন যে গ্রেফতারি পরোয়ানা তারা পান নাই, কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে খবর পেয়েছি যে গ্রেফতারি পরোয়ানা তাদের কাছে আছে। তবু ঠিক আছে, এটা নিয়ে খুব বেশি ইস্যু না, মানে তাদেরকে আলাদা করে হেফাজতে রাখা হয়েছে, সাবজেল ঘোষণা করা হয়েছে একটাকে। এটা চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারে, এটা নিয়ে কোনো ডিবেট নাই। যে ওই যে একটা প্রিজনার্স অ্যাক্টের অধীনে যে কোনো একটা ভবনকে সাবজেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে করতে পারে, সেটা ইস্যু না। কিন্তু যেটা প্রসিকিউশন বলছে এটা ইম্পর্টেন্ট। প্রসিকিউশন বলছে যে আপনাকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে আনতে হবে। আদালতে আনলে আদালত তাদেরকে যদি বলে যে কারাগারে পাঠান, তখন কারাগারে পাঠাতে হবে এবং সেটা করবে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় বলা আছে পুলিশ, এবং এই কাজে সংশ্লিষ্ট যারা আছে সেনাবাহিনী তারা এটাতে সহযোগিতা করবে। এই কারণেই তাদেরকে আগে জানানো যে গ্রেফতারি, তাদেরকে অবহিত করার উদ্দেশ্য কিন্তু এটাই, যেন তারা সহযোগিতা করে। এই প্রক্রিয়াটাতে আমি মনে করি যে সেনাবাহিনীর সংশ্লিষ্ট যারা আছে তাদের এই প্রক্রিয়ায় সহযোগিতা করা উচিত। কোনো ধরনের মানে আমি আশা করি যে তারা এটাতে কোনো বাধা বিঘ্ন তৈরি করবে না। ইতিমধ্যে তারা সহযোগিতা প্রবণ আছে বলে আমরা দেখতে পাচ্ছি যে ওই অফিসারদের দায় তারা নিচ্ছে না এবং তাদেরকে তারা ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে। এবং কিন্তু বাকি যেগুলো প্রসিকিউশন বলছে যে আপনি 24 ঘন্টার মধ্যে আদালতে না আনলে এবং আদালত যতক্ষণ না বলবে যে হ্যাঁ তারা অভিযোগ প্রাইমারিভাবে আমলযোগ্য এবং তাদেরকে কারাগারে পাঠানো উচিত। আমরা জানি জিয়াউল হাসান কিন্তু কারাগারে রয়েছে, এখন একজন কারাগারে থাকবেন, বাকিরা সাব জেলে থাকবেন, এই প্রশ্ন তো অনেকে উঠিয়েছে। হ্যাঁ, না ডেফিনেটলি এই জিনিসগুলো তো মানে আলাদা আলাদা হওয়া উচিত না। অপরাধী
এবং মানে এইখানে অপরাধীর দায়, অপরাধীদের জন্য আলাদা স্পেশাল প্রভিশন করলে এটাতে ওই বাহিনী বিতর্কিত হবে, আমরা সেটা চাই না। ফলে তবে একটা জিনিস এটাও ঠিক যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে কিন্তু মানে যেহেতু অনেক কর্মকর্তা একসাথে অনেক, এবং তার মধ্যে সার্ভিং জেনারেলস আছেন, তো ওদের তো এখন চাকরি নেই আইন অনুযায়ী, এখন নাই, হ্যাঁ, কিন্তু তারা সার্ভিং ছিলেন। তো তাদের সেনাবাহিনী মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে যে কোনো জায়গাকে সাবজেল ঘোষণা করতে পারে, এই এখতিয়ার তাদের আছে, মানে আইনি মানে ব্যত্যয় সেখানে নাই। এবং প্রসিকিউশন বলেছে যে এটা আমাদের দেখার বিষয় না, মানে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে করতে পারে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাদেরকে আদালতে আনা হচ্ছে কিনা। প্রসিকিউশন কিন্তু এখানে বারবার জোর দিচ্ছে, ফলে এই জায়গাটায় স্টাক হয়ে আছে। এবং এটা আমাদের সিভিলিয়ান অথরিটি এস্টাবলিশ করার জন্য একটা ডেমোক্রেসিতে এটা খুবই জরুরি, ঠিক আছে। মানে আমাদের পলিটিক্সে বা আমাদের রাজনৈতিক জীবনে আমরা অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে যে ইন্টারফারেন্সগুলো দেখেছি, এগুলো কিন্তু আমাদেরকে পিছিয়ে দিয়েছে। এবং সেগুলো থেকে সেনাবাহিনীর একটা লেসন আছে। তারা এটা মনে করে যে তারা আর এই পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলোতে তারা ঢুকবে না, তারা শুধুমাত্র মানে ইন এইড টু সিভিল অথরিটি থাকবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, এখানেই তাদের থাকা উচিত। এবং আমাদের ডেমোক্রেসিটাকে ফ্লারিশ করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হতে পারে, মানে নিজেদেরকে বিযুক্ত রেখে। এবং সেইটাই তারা আমি আশা করবে। এবং এই যে ঘটনাগুলো, এটা কিন্তু আমাদের ডেমোক্রেসিকে আরো ম্যাচিউর করছে, হ্যাঁ, আমাদের গণতন্ত্রকে আরো। একটা যোগ করি, সেটা হলো যে আজকে এই বাংলাদেশ টেলিভিশন, রাষ্ট্রীয় গণমাধ্যম, সেখানে আমরা আর্মি নিয়ে কথা বলতে পারছি, রাইট, এক্স্যাক্টলি, বড় ধরনের অর্জন। এটা এক্স্যাক্টলি কল্পনা করা যেত। হ্যাঁ, মানে এগুলো কিছু জিনিস ট্যাবু, মানে সবাই জানে যেগুলো নিয়ে কথা বলা যাবে না। আপনি দেখবেন যে আপনার এখানে তো কথা হচ্ছে, কিন্তু এই যে এত গুরুত্বপূর্ণ আলোচিত ঘটনা গত কয়েকদিন ধরে ঘটছে, কোনো মিডিয়ায় এটা নিয়ে কোনো আলোচনা আছে? আলোচনা নাই। ফলে বোঝা যায় যে এটা যে কোনো নির্দেশ আছে সব ক্ষেত্রে আমার কাছে সেরকম মনে হয় না। এটা তারা স্বতঃপ্রণোদিত হয়েই অনেক সময়, হ্যাঁ, যে এগুলোতে আমরা ডুববো না। তো যাই হোক, আমি শেষ করি এটা বলে যে ডেফিনেটলি এটা একটা অগ্রগতি, অগ্রগতি দুই দিক থেকে। একটা হলো জাস্টিস, ইনসাফ, যেটা আমাদের অ্যাডজুটেন্ট জেনারেল সাহেব বলেছেন যে ইনসাফ হতে হবে, সেনাবাহিনী ইনসাফের পক্ষে থাকবে, আমরাও সেটা মনে করি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের গণতন্ত্র মানে হচ্ছে পলিটিক্যাল এবং সিভিল অথরিটি, সেইটা এস্টাবলিশ হওয়াটা জরুরি। এই ঘটনাগুলোর মধ্যে সেটা হচ্ছে। ডক্টর মারুফ মল্লিক, অনেকে বলেন যে গুম হত্যার চেয়েও নির্মম এবং নিষ্ঠুর। গুম একটি পরিবারের সবকিছু আসলে শেষ করে দেয়, সুখ স্বস্তি আর কোনো কিছুই রাখে না, বলা যায় এলোমেলো করে ফেলে। আপনি নিশ্চয়ই গুম নিয়ে যে ডকুমেন্টারিটা তৈরি হয়েছে সেটা দেখেছেন। আসলে একটানা দেখাও কঠিন, হ্যাঁ, রোমহর্ষক অবস্থা। আমরা চিন্তাও করতে পারি না যে এই ধরনের ঘটনা ঘটেছে, চিন্তার বাইরে। আপনি জানেন যে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল, বিএনপি এবং জামাত, সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে। আপনি যে ছাত্রদল বলেন, শিবির বলেন, তারাও গুমের শিকার হয়েছে। কেউ কেউ ফিরেছে, যারা ফিরেছে তারা অনেকে পঙ্গু হয়ে ফিরেছে, আর অনেকে এখন পর্যন্ত ফিরে নেই। অনেকে বলছেন যে এই গুমের যে বিচার শুরু হয়েছে, এখানে রাজনৈতিক দলগুলো সবসময় একটা সক্রিয় সমর্থন ও সহযোগিতা প্রয়োজন, আর এ ব্যাপারে তাদের সোচ্চার ভূমিকা দেখতে চায়। আমরা দেখলাম যে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, তখন কিন্তু আমরা দেখলাম ফ্যাসিস্ট বিরোধী সব শক্তি এ ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছে। বিএনপির যে বিবৃতি চমৎকার, জামাতের যে বিবৃতি খুব চমৎকার বিবৃতি দিয়েছে, ছাত্র সংগঠনের কথা বলেছে, মানে প্রেশার গ্রুপ যা আছে সবাই এক জায়গায় দাঁড়িয়েছে। ঘুরে ফিরে আমরা দেখছি কিন্তু রাজনৈতিক দলগুলো যতই বিরোধ থাকুক না কেন, পরস্পরের বিরোধ যতই বিশুদ্ধার তারা করুক না কেন, ফাইনালি একটা জায়গায় কোনো না কোনো ভাবে এদের টিউনটা একরকম হয়ে যাচ্ছে। এটা নিঃসন্দেহে ইতিবাচক। আপনি কি বলবেন? সেটা তো অবশ্যই ইতিবাচক, কিন্তু ধরেন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যেই বিস্তারিত যেটা বললেন আর কি, এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে আপনার ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনার অংশগ্রহণ এবং অবস্থান, আরেকটা হচ্ছে যে ফেসিবাদ পরবর্তী রাষ্ট্র বিনির্মাণে ক্ষমতার ভাগাভাগি। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কথাবার্তা হচ্ছে হয়তো বা কখনো কখনো একটু সীমা লঙ্ঘিত হচ্ছে, কিন্তু দিন শেষে সেটা তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক প্রতিযোগিতা, যে কিভাবে কোন দল নতুন ভাবে যে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই সেখানে তারা অংশগ্রহণ করবে, এবং প্রত্যেকটা দলই তার মতো করে অংশগ্রহণ করতে চাচ্ছে। এবং এখানে আদর্শগত পার্থক্য আছে, রাজনৈতিক দর্শনের জায়গা থেকে হিসাব নিকাশের পার্থক্য আছে, সেইটা একটা ভিন্ন বিষয়। এটার সঙ্গে কিন্তু আমরা এই যে এই জুলাই আগস্টের পক্ষে যে অবস্থান সেটাকে আমরা মিলাবো না। কারণ ধরেন সারোয়ার তুষার আছেন, উনি খুব ভালো বলেছেন এর আগে, উনার একটা দল আছে, উনি জাতীয় নাগরিক পার্টি করেন, তো উনার একটা জায়গা আছে, উনি একভাবে কথা বলবেন, বিএনপি একভাবে কথা বলবে, জামাত তার ইসলামপন্থী রাজনীতি করে তারা একভাবে কথা বলবে।
এগুলো তো মিলবে না। হুম। এটাই ডেমোক্রেসির গণতন্ত্রের বিউটি, সৌন্দর্য। সৌন্দর্য। মত ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকবে, চরম বিতর্ক হবে আপনার পার্লামেন্টে, কথা কাটাকাটি হবে, কিন্তু জাতীয় ইস্যুতে, দেশের সিকিউরিটি এবং সার্বভৌমত্বের ইস্যুতে এক জায়গায় আসবে। ওই রকম ভাবে আপনার এই যে জুলাইয়ের যে কিছু বিষয়, বিশেষ করে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল যে কিলিং হয়েছে ফেসিবাদ, আওয়ামী ফেসিবাদের আমলে, এই বিষয়ে তো সবাই এক জায়গায় থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা তো আসলে বলছিলাম আরো আগে এই যে পরোয়ানাটা যে জারি করা হলো, এটা আরো আগে করা উচিত। এটা বোধহয় একটা ব্যাখ্যা আছে, সেটি হলো যে আসলে তারা সমস্ত প্রমাণ হাতে নিয়ে পরে অভিযোগটা দায়ের করেছে। আমি যতটুকু শুনেছি। এটা ধরেন প্রমাণ হাতে নেওয়ার কিছু নাই, কারণ গত 15 বছরে যে গুম হয়েছে আমরাই তো এর সাক্ষী, আমরা এর মধ্য দিয়ে গিয়েছি। ব্যক্তিগুলির ইনভলভমেন্টের প্রমাণটা না, ওইটা বলছি। এটা একদম প্রমাণিত, ঘটনার প্রমাণ দরকার নেই, এটা সবাই জানে। এটা একদম প্রমাণিত বিষয়। এখন হয়েছে কি, আপনি ধরেন 25 বছর 50 বছর আগের কোনো ঘটনার যদি অনুসন্ধান করেন, তখন আপনাকে কিন্তু সাক্ষী সাবুত প্রমাণ পেতে দেরি হয়। আর এটা তো একদম সদ্য ঘটনা। যিনি গুম হয়েছেন তার ভাই সাক্ষী দিচ্ছে বা তার পরিবারের সদস্য সাক্ষী দিচ্ছে যে ইনি এসে ধরে নিয়ে গিয়েছেন আমার ভাইকে বা বাবাকে বা আমার সন্তানকে। এইখানে এই প্রমাণ পেতে খুব বিলম্ব বা দেরি হওয়ার কোনো সুযোগ ছিল না। আমাদের পক্ষ থেকে আমি বা আমরা অনেকেই বারবার বলেছি যে এই গুম খুন বা গণহত্যার যে বিচার অতি দ্রুত শুরু করা উচিত ছিল, এবং আমরা চাই যে এর বিচার প্রক্রিয়াও স্বাভাবিক গতিতে হলেও আমরা সহসাই এটার রায় দেখে যেতে পারবো বা দেখব। কারণ আমাদের কাছে যেটা দাবি হবে যে এটা এর যদি শক্ত বিচার আমরা না করতে পারি, গুম হত্যা গণহত্যা যেটা হয়েছে, এটার যদি বিচার না করতে পারি, তাহলে ইতিহাসের কাছে কিন্তু আমাদের এক ধরনের দায়বদ্ধতা থাকবে। এবং সেই জায়গা থেকে যাক দেরিতে হলেও ট্রাইব্যুনাল সেটার পরোয়ানা জারি করেছে, এটা আমি মনে করি ভালো উদ্যোগ। একটা দুইটা ব্যত্যয় হতে পারে, কারণ এটা তো একটা সামগ্রিক প্রক্রিয়া। এখন যেই 30 জনকে আসামি করা হয়েছে বা পরোয়ানা জারি করা হয়েছে, বিষয়টা তো এরকম না যে 30 জনই বিচারে খালাস পাবেন বা 30 জনেরই মৃত্যুদণ্ড হবে। এখানে ব্যক্তি ভেদে, তার কাজ দায়িত্ব ভেদে এক এক রকম জাজমেন্ট হবে এক একজনের জন্য। কিন্তু এই প্রক্রিয়াটা নিয়ে আমি মনে করি যে প্রশ্ন তোলার বা বিতর্ক করার কোনো সুযোগ নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু কিছু নাম এখান থেকে বাদ পড়েছে। হ্যাঁ, এই নামগুলো কিন্তু আরো অনুসন্ধান তদন্ত করে যুক্ত করা উচিত। এই কারণ এই আমরা দেখছি যে 30 জনের বাইরেও আরো কিছু কর্মকর্তা ছিলেন যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, এবং তাদের দায়িত্ব পালনকালীন সময়ে তাদের যে টেরিটরি, ওয়ার্কিং টেরিটরি, সেখানে বিনা বিচারে হত্যা হয়েছে, গুম হয়েছে, তাহলে তাদেরও দায়িত্ব আছে বলে আমি মনে করি। আমি জানি যে আপনার শুধু রাজনৈতিক কলামও লেখেন না, নিরাপত্তা বিষয়ে আপনার একটা ধারণা রয়েছে। এই যে মেজর জেনারেল কবির আহমদ, একটা গুজব রয়েছে যে উনি তামাবিল দিয়ে ভারতে পালিয়ে গেছেন, আবার কেউ কেউ বলছেন এখনো পালাতে পারেননি, যেটাই হোক না কেন। কিন্তু এর আগে অনেকেই কিন্তু ভারতে পালিয়ে গেছে যারা ডিজিএফের প্রধান ছিলেন, এবং সেখানে তাদেরকে আমরা যা জানি, আপনি এটা নিশ্চয়ই জানেন যে ভারতে যারা রয়েছে আওয়ামী লীগের গণহত্যাকারী যারা রয়েছে, সবার কিন্তু তালিকা রয়েছে ভারতের সরকারের কাছে, তাদের গোয়েন্দা সংস্থা সবার তালিকা, বাসা, টেলিফোন, ইমেল নাম্বার সবকিছু তারা আছে। আমার প্রশ্নটা যেটা হলো, এই যে পালিয়ে যারা চলে গেল, তাদের মধ্যে একটা নেক্সাস রয়েছে নিঃসন্দেহে, এবং এটাকে সহযোগিতা করছে দিল্লি। এটা তো আমাদের নিরাপত্তার জন্য একটা হুমকি স্বরূপ। এটা তো অবশ্যই, কারণ আপনি যারা রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে, এরা তো রাষ্ট্রের সবকিছু জানে তো বটেই, এবং এই যারা ভারতে পালিয়ে আছে এরা তো বাংলাদেশের সহায়ক শক্তি না, এরা কার্যত বাংলাদেশ বিরোধী শক্তি। কারণ এই গত 15 বছরে তারা যে কাজকর্ম করেছে, বাংলাদেশের জনগণের বিপক্ষে তারা কাজ করছে, পাশাপাশি হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্বের জন্য তারা সরাসরি হুমকি ছিল, এবং সেই লোকগুলাকে আপনার ভারত আশ্রয় দিচ্ছে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন, 1975 সালের পরে 15 আগস্টের ঘটনার পরে কিন্তু রক্ষী বাহিনীর বড় একটা অফিসারদের নেতৃত্বে পালিয়ে গিয়েছিল ভারতে, এবং সীমান্তে তারা যুদ্ধ করেছে। এটাই বলতে চাচ্ছিলাম, এই ওনারা কিন্তু ভারতে থেকে বাংলাদেশকে এই নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এবং আপনি জানেন সম্ভবত হালুয়াঘাট, ময়মনসিংহ, সেখানে একটা যুদ্ধ হয়েছিল বিডিআর এর সঙ্গে, জিয়াউর রহমান যখন দায়িত্ব নেন রাষ্ট্রে, ওই সময় একটা বড় ধরনের যুদ্ধ হয়েছিল, এবং তারা চেষ্টা করেছে নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। তো একই ঘটনা যে এরা এবার করবে না
তার তো নিশ্চয়তা নেই। আমার ধারণা এরা করবে, এবং আপনি দেখেন অন্তত করার চেষ্টা করবে না, এরা অলরেডি কিন্তু সক্রিয় হয়ে গিয়েছে, নানা ধরনের গুজব ছড়াচ্ছে। পাশাপাশি আপনি দেখবেন আমরা নানা টেলিফোন সংলাপ প্রকাশ হচ্ছে, কালকে আসবে পরশু আসবে, এই হুমকি ধমকি কিন্তু দেওয়া বন্ধ করে নাই। এত বড় একটা অপরাধের পরে, গণহত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার পরেও আপনি এই আওয়ামী লীগ সহ এই পুরা ফেসিবাদী যে আমি বলবো কোহর্ট বা নেক্সাস আছে, এদের মধ্যে তো অনুতাপ বা অপরাধবোধ তো নাই, বরং তারা নানাভাবে ওইখান থেকে কিন্তু হুমকি ধমকি দিচ্ছে যে হুট করে চলে আসবো, দেখে নিব, ঠান্ডা হয়ে যাও, এরকম নানা কথাবার্তা বলছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় যে আমাদের সরকারেরও দায়িত্ব আছে। সরকারের উচিত ভারতীয় সরকারকে বলা যে এইরকম অপরাধীদের আপনারা আশ্রয় দিয়েছেন, তো এটা আপনারা হয় ঠান্ডা করেন, নাহলে আমাদের কাছে ফেরত পাঠান, আমরা বিচার করি। কারণ এটা তো একটা বিচার করতে হবে। এবং এই যে কবির আহমেদ যে পালিয়ে গেল, আপনি যেটা বললেন যে বা মিসিং, এটা আমার মনে হয় যে এটা আমাদের একটা ব্যর্থতা, এবং ওনাকে তো আমাদের আটক করা উচিত ছিল। এবং আপনি জানেন তো কবির আহমেদ পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী বিমানে ছিলেন, তাকে সুন্দরভাবে ভারতীয় কর্মকর্তাদের হস্তান্তর করে উনি আবার চলে আসছেন। এবং উনি সম্ভবত এই বিগত ফেসিবাদের আমলে যে গুম খুনের যে টোটাল যে নকশা, উনি ওয়ান অফ দি টপ ক্রিমিনালস আমার মনে হয়। এবং তার বিষয়টা গুরুত্ব নিয়ে বিবেচনা করা উচিত। বাংলাদেশ সরকারের উচিত, উনি যদি ভারতে পালিয়ে গিয়ে থাকেন এবং বাংলাদেশ সরকারের কাছে প্রমাণ থাকে, তাহলে বলা উচিত ওনাকে ফেরত পাঠান। শুধু ওনাকে না, শেখ হাসিনা সহ পুরা যে অপরাধী চক্র আছে তাদেরকে ফেরত পাঠানো উচিত বলে আমি মনে করি। আমি শেষ করবো যে গুম খুনের এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, পরোয়ানা জারি হয়েছে, আমি মনে করি এটা ভালো উদ্যোগ। এখানে একটু তো ব্যত্যয় থাকবে, শুরুটা হোক। আমরা বিচার প্রক্রিয়ায় দেখি, যারা অপরাধ করে নাই তারা মুক্তি পাবে নিশ্চয়ই। এই বিচার তো আর ফেসিবাদের আমলের মতো বিচার হবে না, এক পেশে স্বচ্ছ বিচার হবে, এক পেশে তো বিচার হবে না। তো সেই জায়গায় জুডিশিয়াল কিলিং বা আপনার ওই ধরনের কিছু তো হবে না। তো সেই জায়গায় আমি মনে করি যে অযথা বিতর্ক তৈরি না করে আমাদের সবার উচিত সরকারকে এই বিষয়ে সহায়তা করা। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর মারুফ মল্লিক। সারোয়ার তুষার, আপনারা জাতীয় নাগরিক পার্টি প্রতীক হিসাবে শাপলাকেই চাইছেন, অন্যদিকে নির্বাচন কমিশন আপনাদের প্রতীক হিসাবে শাপলা দিতে নারাজ, কিন্তু আপনাদের দাবি শাপলা দিতেই হবে। অবস্থা থেকে মনে হচ্ছে যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বদলে আপনাদের কার্যক্রম এখন অনেকটা প্রতীক আদায়ের আন্দোলনে ঘুরপাক খাচ্ছে। এমনকি পছন্দের প্রতীক না পেলে ইসির নিবন্ধন না নেওয়ার মতো কঠিন বার্তাও আপনারা দিয়েছেন। ফলে বলা যায় এই ইস্যুতে আপনাদের লড়াই সহসা থামছে না। এদিকে গত রোববার চট্টগ্রামে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন যে জাতীয় নাগরিক পার্টির চাওয়া সত্ত্বেও শাপলা প্রতীকটি নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকা না থাকায় বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। আমরা দেখলাম যে প্রথম ব্যাখ্যা একটা বলা হয়েছিল, নির্বাচন কমিশন বলেছিল যে সংবিধান অনুযায়ী মূল জাতীয় প্রতীক হচ্ছে শাপলা, তাছাড়া বহু সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের লঘুতে এই প্রতীক ব্যবহার করা হচ্ছে, এই কারণে এই প্রতীক দেওয়া যাবে না। এরপর আপনারা এর একটি ব্যাখ্যা দিলেন। আপনাদের ব্যাখ্যার জবাব না দিয়ে ইসি বলল যে এনসিপি আগে শাপলা প্রতীক চেয়েছিল নাগরিক ঐক্য। আমরা দেখলাম যে তারা আরো বলল যে ইসি নাগরিক ঐক্যকে শাপলা প্রতীক বরাদ্দ দেয়নি, এই কারণে এনসিপিকে দেওয়া যাবে না। এনসিপির নিবন্ধন চূড়ান্ত হওয়ার পর প্রতীক প্রশ্নের জটিলতা তৈরি হলে ফেসবুক পোস্টে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না উনি বললেন যে শাপলা প্রতীক যদি এনসিপিকে দিয়ে দেয় তাহলে আমরা কোনো জামালা করবো না, কোনো মামলা করব না। এখন আবার নির্বাচন কমিশন বলছেন যে তালিকায় না থাকার কারণে শাপলা দেওয়া যাচ্ছে না। এর মানে নির্বাচন কমিশন চেঞ্জ করেছে, তার এক এক সময় এক একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে কি কারণে শাপলা প্রতীক আপনারা পাচ্ছেন না? আপনাদের
খোঁজ খবরটা কেমন আমাদের যদি একটু জানান, দর্শকরা জানুক। মানে এই পুরো ঘটনাটায় আমাদের সাথে একটা মানে চরম মশকরা করা হচ্ছে, এবং আপনি যে বর্ণনাটা দিলেন সেখানে এটা স্পষ্ট। নির্বাচন কমিশন প্রথমে বলল জাতীয় প্রতীক, তারপর আমরা খুবই কনভিনসিং লিখিত ডিটেইলস বক্তব্য হাজির করেছি, লিখিত তাদের কাছে আছে যেহেতু তারা নথিগুলো সংরক্ষণ করে, যে কেন এটা জাতীয় প্রতীক আপনি বলতে পারেন না। ইভেন অন্য সব তর্ক বাদ দিলেও আমরা তো পানিতে ভাসমান শাপলা প্রতীক চাই নাই, শুধু শাপলা চেয়েছি। বা দুটোর মধ্যে তো খুব সিগনিফিকেন্ট দৃশ্যমান পার্থক্য আছে। পানিতে ভাসমান শাপলা ব্যালটে থাকা আর শাপলা ব্যালটে থাকা, দুটোর মধ্যে পার্থক্য আছে না? অন টপ অফ দ্যাট আমরা কিছুদিন আগে আমরা 7টা নকশা দিয়েছি শাপলার, যেগুলোর সাথে জাতীয় প্রতীকের যে শেপ, জাতীয় প্রতীক বিধি 1972 সালে কিন্তু কি ধরনের নকশা হবে জাতীয় প্রতীকে উল্লেখ করা আছে, একেবারে উল্লেখ, এবং এটা লকড। মানে যেমন আপনি সবুজ এবং লাল থাকলেই যে কোনো কিছুকে জাতীয় পতাকা বলতে পারবেন না, নির্দিষ্ট শেপ থাকতে হবে, তাই না? ফলে এখানেও ঘটনাটা তাই। আমরা এই কারণে বলছি ডিস্টর্টেড শেপ দেন আমাদেরকে, নো প্রবলেম, কিন্তু শাপলাটা আমাদেরকে দিতে হবে। এবং যেভাবে আমরা এটার যুক্তিতর্ক হাজির করেছি এবং নাগরিক ঐক্যের প্রসঙ্গটা ওনারা টানছেন, কারণ প্রথম বলেছে জাতীয় প্রতীক, যখন এই যুক্তিটাতে ওনারা সুবিধা করতে পারেন নাই তখন আনছেন নাগরিক ঐক্যের, যে এটা নাগরিক ঐক্য আগে চেয়েছে, কিন্তু নাগরিক ঐক্য চেয়েছে আপনারা দেন নাই ভুল গ্রাউন্ডে। নাগরিক ঐক্য কিন্তু এটার পাল্টা কোনো রিবাটল দেয় নাই যে আমরা এই কারণে আমাদের পাওয়া উচিত, আমরা যেটা করছি। এবং তারা কমিশনের বক্তব্যে এক ধরনের কনভিন্সড হয়ে তারা কিন্তু অন্য প্রতীক গ্রহণ করেছে। এরপরে আসছে আবার আমাদের ইস্যুটা, এবং আমরা এটাকে নিয়ে যে পর্যায়ে নিয়ে গেছি, এটা আসলে এটার দাবিদার আমরাই। নাগরিক ঐক্যের অযথা নাগরিক ঐক্যকে টেনে আনা হচ্ছে। এটা হচ্ছে ওই যে সমাধান হচ্ছে, দুর্জনের ছলের অভাব নাই এরকম আর কি না। সমাধান কার তরফ থেকে হয়েছে? সমাধান হয়েছে নাগরিক ঐক্যের তরফ থেকে। তারা বলেছে যে আমরা মামলা করবো না, তোমাদের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে, তোমাদের সাথে আমরা মামলা যেতে চাই না। কিন্তু কমিশন তো অযথা নাগরিক ঐক্যকে টেনে আনা উচিত ছিল না। এখন ওইটা যাওয়ার পরে থার্ড যেটা, ওইটাও যখন সেটেল বুঝতে পেরেছেন ওনারা যে মান্না সাহেবের মনোভাব বা নাগরিক ঐক্যের মনোভাব, এখন ওনারা নিয়ে এসেছেন যেটা তালিকায় নাই। তো প্রথম প্রশ্ন হচ্ছে তালিকায় নাই কেন? তালিকায় আপনারা এটা রাখবেন এটা জেনেই তো আমরা আপনাদের সাথে আমাদের ধারাবাহিক যে বৈঠক, সেখানে আপনারা বলেছেন যে 150টা যে নতুন প্রতীক নেওয়া হচ্ছে তার মধ্যে শাপলা আছে। এটা থাকার পরেই কিন্তু আমরা প্রথম চয়েস হিসেবে শাপলা দিলাম। এটা তাদের সাথে আমাদের ধারাবাহিক আলোচনারই আপনাদের জানিয়েছিল যে হ্যাঁ তাদের খসড়া আমরা দেখেছি না, খসড়া নথি দেখেছি, তাদের সাথে আমরা কথা বলেছি যে শাপলা রাখা হবে। এটা জানার পরে আমরা যেদিন আমরা নিবন্ধনটা জমা দিতে গেলাম, আমাদের আহ্বায়ক সহ পুরো আমাদের শীর্ষ নেতৃবৃন্দ গেলেন, সেদিন আমরা শাপলা চাইলাম। এবং এটা চাওয়ার পরে এটা সারা দেশে মিডিয়ার মাধ্যমে মানুষ এটাকে যেভাবে গ্রহণ করেছে, এবং এর ব্যাক টু ব্যাক আমাদের ছিল জুলাই পদযাত্রা, সেখানে খাল থেকে বিল থেকে নানাভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিয়ে এসেছে। ফলে এটা ওই সময় থেকে আমাদের সাথে এটা জুড়ে গেছে, মানে আমাদের কাছে এটার কোনো বিকল্প ভাবার কোনো সুযোগ নাই। এখন সর্বশেষ তারা এই যে তালিকার কথাটা আনলো, যে তালিকায় নাই এই জন্য দেওয়া যাচ্ছে না। কিন্তু অ্যাটর্নি জেনারেল সাহেবের বক্তব্য আপনারা দেখেছেন, তিনি বলেছেন যে তালিকায় নাই কাজে আর তালিকা যুক্ত করা যাবে না, ব্যাপারটা এমন না। এমনকি তিনিও বলেছেন গতকালকে, এই সিইসি চট্টগ্রামে কিন্তু বলেছেন যে তালিকায় যুক্ত করা যায়, সেটা কোনো বিষয় না, কিন্তু তালিকায় তো নাই, তার কথাটা এরকম। ঠিক আছে, এটা বলার পরে উনি আবার এর আগে বলেছেন যে ব্যাখ্যা দেবেন না, কেন এটা করবেন না, ব্যাখ্যা দেবেন না। তারপর মাঝখানে আবার তিনি কয়েকটা সংস্থার নাম নিয়ে এসছেন, যেসব সংস্থার লোক আছে, এগুলো আমরা কিন্তু শুরুতে এনেছিল। হ্যাঁ, আমরা কিন্তু দেখিয়েছি যে আরো সংস্থা বা বাহিনীর লোগোতে অন্যান্য মার্কা আছে, ফলে এটা কোনো ইস্যু না। এমনকি জামায়াত ইসলামের কেসটাতে একটা এক্সাম্পল, তাদের মার্কা নিয়ে যে আদালতের যে ব্যাখ্যা এবং ওই ব্যাপারটা। এখন আমার প্রশ্ন হলো যে আসলে তাহলে সমাধানটা কি হবে? সমাধান আমাদের কি করবে? আমাদেরকে শাপলা দিতে হবে, আর শাপলা ছাড়া আমরা নিবন্ধন নেব না, কথা পরিষ্কার। ইলেকশনে যাবো কি যাবো না সেটা তো পরে, আপনার নিবন্ধনই তো আমরা নিতে চাই না, আমরা নিবন্ধন না দিলে ইলেকশন যাওয়ার প্রশ্নই আসে না। ফলে আমরা তো নিবন্ধন আমরা যেহেতু নিবন্ধনের সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করেছি, এবং আপনারা জানেন যে আমাদেরকে কি পরিমাণ ভোগান্তির, একদিকে তারা জাতীয় লীগ নামে একটাকে নিবন্ধন দিয়ে রেখেছে যার কোনো কেন্দ্রীয় অফিস নাই, এমনকি কেন্দ্রীয় অফিসের যে স্থান তারা ওখানে উল্লেখ করেছে ওই রকম কোনো স্থানই নাই। এটা আমাদের কাছে উদ্ভট লেগেছে। হ্যাঁ, এবং ওই দলের সভাপতির নাম আপনি জানেন, সাধারণ সম্পাদকের নাম জানেন, তাদের কোনো গত কয়েক মাসের কোনো কার্যক্রম বলতে পারবেন? তাদের কোথাও কোনো অফিস আছে, কিন্তু এটা নিবন্ধন পেয়ে গেছে, নিবন্ধন পাবে। তো কিন্তু আমাদের ক্ষেত্রে ধরেন উপজেলা অফিসে গিয়ে ফোন করে ওই যে আমরা যে তালিকা দিয়েছি আপনি এখানে আসেন, সাক্ষাৎ তাকে দেখাতে হয়েছে, এইগুলো আমাদেরকে অনেক বিড়ম্বনায় ফেলা হয়েছে পুরো প্রক্রিয়ায়। আমরা পুরোটা মিট আপ করেই কিন্তু নিবন্ধন পেয়েছি। নিবন্ধনের ব্যাপারে যে ধরনের তৎপরতা বা তদন্ত আমরা দেখি নাই, আমরা দেখেছি আর কোনো রাজনৈতিক দলের ব্যাপারে কখনোই হয় নাই। তো এটা বোঝা যাচ্ছে যে ইসি, জানি না তারা আমাদের প্রতি এরকম বিরূপ কেন। এবং এখন সার্বিক ঘটনায় আমার কাছে মনে হচ্ছে বা আমাদের কাছে মনে হয় যে তারা কোথাও থেকে রাজনৈতিক একটা চাপ তারা অনুভব করছে। যে আমাদের মজার ঘটনা কি জানেন, সেটা হলো যে অনেকে বলছেন যারা আপনাদের প্রতি সহানুভূতিশীল, আর কেউ কেউ বলছেন যে যারা আজকে ইসিতে কর্মরত হলেন নতুন করে, এরা এই গণ অভ্যুত্থানের তো ফসল, যারা নেতৃত্ব আপনারা দিয়েছেন তরুণরা, তাহলে কি দাঁড়ালো?
দেখেন এখানে গোড়ায় গন্ডগোলটা কোথায়। আমরা শুরুতেই কিন্তু জাতীয় নাগরিক কমিটি থাকতে বলেছিলাম যে এই প্রক্রিয়া ইসি গঠন করা ঠিক হচ্ছে না, তড়িঘড়ি করে ইসি দলগুলোর চয়েস নিয়ে বাংলাদেশে একটা এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতিতে এবার ইলেকশনটা হবে। আপনার একটু সময় নিয়ে দেখা উচিত ছিল কি ধরনের পরিস্থিতি দাঁড়ায়, কি হবে ইলেকশনের। এই যে এখন কিন্তু এসে মোটামুটি স্পষ্ট হচ্ছে না, বা গত 3-4 মাস ধরে স্পষ্ট হচ্ছে ইলেকশনের রোডম্যাপটা। ফলে আপনি ওই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছিল ইসি সংস্কারের বা ইসি পুনর্গঠনের, ওই পুনর্গঠনটা আমলে নিয়ে ওই আইনগুলোর অধীনে নতুন করে ইসি গঠন করা যেত। কিন্তু ওই যে আপনার মানে প্রায় সরকার হওয়ার পরপরই 1 মাসের মধ্যে যে আপনি ইসি করে ফেললেন আগের আইনে, যে আইনকে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল বলেছিল যে এটা একটা বাকশালী আইন, এই সার্চ কমিটির যেটা যে 2022 সালে যে আইনটা এটার মধ্যে করে ফেলা হয়েছে, এবং ওখানে কিন্তু সংকটের গোড়া। এবং আমরা যে তখন থেকে ঠিক কথাটা বলেছি, আমরা কিন্তু সাথে সাথে প্রতিবাদ জানিয়ে বলেছিলাম যে এখন ইসি গঠন করাটা ঠিক হচ্ছে না। এখন আমাদের ব্যাপারে আমরা কোনো একটা যৌক্তিক কথা বললেই দাঁড়ায় যায় যে এটা ইলেকশন বানচাল করার। আমরা বলেছি ইসি পুনর্গঠন করেন, ইসি তো থাকতেই হবে, কিন্তু ইসিটা পুনর্গঠন করেন, এই আইনে ইসি থাকতে পারে না। কিন্তু ওই সমস্যাগুলোরই কিন্তু আপনি এখন নানা ধরনের মানে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এবং এটা আমার ধারণা যে তারা আরো এই ইলেকশনের আগে আরো ঝামেলা তৈরি করবে। ডক্টর মারুফ মল্লিক, জি, রোববার চট্টগ্রামে সিইসির যে বক্তব্য তাতে বোঝা যায় ইসি এখনো কোনো দলকে প্রতীক হিসেবে শাপলা না দেওয়ার বিষয়ে পূর্বের অবস্থানে অনড় রয়েছে। জানা যায় প্রার্থীদের প্রতীকের তালিকায় শাপলা যুক্ত করে আইনে সংশোধনী আনার কোনো উদ্যোগ এখন পর্যন্ত ইসি নেয়নি। এই পরিস্থিতিতে নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন কমিশনের একজন সদস্য বলেছেন যে উনি মূলত পরামর্শ দিয়েছেন এনসিপিকে আদালতে যাওয়ার জন্য। জটিল এই পরিস্থিতিতে ইসির করণীয় প্রসঙ্গে নির্বাচন বিশেষজ্ঞ একজন ডক্টর আলিম বলছেন যে এর সংকট উত্তরণে ইসির উচিত মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে সমাধানের উপায় বের করা। এই যে শাপলা প্রতীক নিয়ে এই যে জটিলতা, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি এটা আসলে আমার কাছে মনে হচ্ছে অহেতুক। আমি মনে করি যে এনসিপি একটা নতুন পার্টি, এবং তাদের জন্য বিষয়টা কিন্তু এরকম না যে বিদ্যমান একটা দলের তাদের একটা প্রতীক আছে সেটা বাতিল করে দেয়া হচ্ছে। ধরেন এখন যদি জামায়াতে ইসলামীরা দাঁড়িপাল্লা যেটা আদালতে থাকে, এখন এই প্রতীকটা তো তারা দীর্ঘদিন ব্যবহার করে আসছে, বা বিএনপি ধানের শীষ, জাতীয় পার্টির লাঙ্গল, এগুলা দীর্ঘদিন ব্যবহার করে আসছে। তাদের যদি এখন প্রতীক বাতিল করে দেয়া হয় তারা কিন্তু রাজনীতিতে ঝামেলায় পড়বে, কারণ এই প্রতীকগুলা তাদের দলের সিম্বল হিসাবে পরিচিত হয়ে গেছে। এনসিপির তার এরকম না যে তারা দীর্ঘদিন শাপলা প্রতীক নিয়ে রাজনীতি করছে, শাপলা বাতিল করা হচ্ছে বা দেয়া হচ্ছে না, তো এটা তো তাদের প্রতীক এখনো পরিণত হয় নাই। তো সেই জায়গায় আমি মনে করি যে তাদের এত শক্ত অবস্থানে না থেকে যে না শাপলা না দিলে আমরা নির্বাচনই করব না, এরকম না বিষয়টা। আর তাদের আসলে সরে আসা উচিত, বা সরকারের সঙ্গে কথা বলা উচিত যে ঠিক আছে শাপলা দিবেন না, তাহলে কি দিবেন আমাদের? শাপলা দিলে সংকট কি? যেটা বিতর্ক হচ্ছে এটা জাতীয় প্রতীকের সঙ্গে জড়িত। আর তুষার যেটা বললেন যে তারা আরো 10টা নকশা করে দিয়েছেন। এখন শাপলার যে প্রতীক আমাদের আছে ওইটাকে যদি ভেঙে চুরে আপনি আলাদা একটা প্রতীক করে দেন, সেটা কিন্তু শাপলা থাকলো না। শাপলা হিসেবে যে আমাদের একটা আমার প্রশ্ন ওই জায়গায় না, যেটা বলছেন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ইসি বারবার চেঞ্জ করছে, তার কেন দিচ্ছে না? ইসির আমি মনে করি যে তাদের শুরু থেকে একটা জায়গায় স্থির থাকা উচিত ছিল যে আমরা এটা দিব না, বা তারা এখনো দিচ্ছে না, এই কারণে দিতে পারবো না, ওই জায়গায় তারা স্থির আছে। তো আমি মনে করি ধরেন একটা জিনিস হচ্ছে শাপলার প্রতীক যদি এনসিপি পায়ও, এটা তাদের প্রতীক বা একটা চিহ্ন হিসাবে প্রতিষ্ঠিত করতে তাদেরকে কিন্তু সময় লাগবে। বিষয়টা এরকম না যে শাপলা পাওয়ার পরে অটো সব হয়ে যাবে, সবাই একদম ঝাঁপাই পড়বে। তাদের দলের মধ্যে আমরা যখন গণমাধ্যম কর্মী আমার কাছে না যে তারা ধরে নিয়েছে যে শাপলা প্রতীক। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে এই আপনি যেটা বললেন আমাদের এই যে ইলেকশন কমিশন, এটা তো এই আন্দোলনেরই ফসল, ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থান বিপ্লব যাই বলি আমরা, সেটারই ফসল। এখন এদের নিজেদের মধ্যে এক ধরনের ইগো প্রবলেম তৈরি হয়েছে যে ইসি মনে করছে যে না আমি না করেছি যেহেতু আর দিবই না, আর এনসিপি মনে করছে আমরা যেহেতু এটা চেয়ে ফেলেছি এখন যদি আমাদের না দেয় তাহলে আমাদের হয়তো আবার নৈতিক পরাজয় হবে, সো আমরা শাপলা ছাড়বো না। এটা আমাদের রাজনীতিতে পূর্বে ছিল। 5ই আগস্টের পূর্বে আপনি দেখবেন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাড় দেওয়ার প্রবণতা ছিল না। যদি আমরা ছাড় দিই সবাই মনে করতে আমি হেরে গেছি, এটা আমার একটা পরাজয়। কিন্তু রাজনীতিতে কখনো কখনো ছাড় দিলে হারা হয় না, এটা বিশাল বিজয় হিসাবে প্রমাণিত হয়। সারোয়ার তুষার, গত বৃহস্পতিবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে যে 3 সদস্যের প্রতিনিধি দল সিইসি এবং ইসির সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক যে করলেন, তখন আমরা দেখলাম ওই দিন নির্বাচন কমিশনের সামনে বাংলাদেশ
ড্রাইভার সমন্বয় জাতীয় ঐক্য পরিষদ ব্যানার নিয়ে একটা মানববন্ধন পালন করা হয় এবং সেই মানববন্ধনে ইসিকে ধন্যবাদ জানানো এই কারণে যে তারা কাউকে শাপলা প্রতীক দেয়নি। আমরা জানি না এই সংগঠন কোত্থেকে নাজির হলো। আরেকটা ঘটনা আমরা দেখলাম যে সোমবার একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যদি পরিচিত না, বাংলাদেশ কংগ্রেস শাপলা প্রতীক দাবি করেছে। এই দলের প্রতীক কিন্তু ডাব এবং সোমবার প্রতীক পরিবর্তনের জন্য দলটির মহাসচিব ইসিতে আবেদন করেছেন। আপনি নিশ্চয়ই জানেন এই দলটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিবন্ধন পায়। 24-এর আমিড আমি নির্বাচনে এই দল ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশও নেয় এবং আমরা এটাও জানি এই দলের প্রার্থীদের ভালো অঙ্কের অর্থ সরবরাহ করা হয়, আর এই অর্থ দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। কাদের মাধ্যমে এই দলের প্রার্থীদের কাছে টাকা পৌঁছে দেওয়া হয় সেটিও কারো অজানা নয়। এখন এই প্রশ্ন তো উঠতেই পারে যে এই যে বাংলাদেশ ড্রাইভার সমন্বয় জাতীয় ঐক্য পরিষদ, যার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকার কথা নয়, তাদেরকে কে নামাল? আমিড আমি নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশের কংগ্রেস নামের দলটিকে কে উস্কানি দিয়ে নির্বাচন কমিশনে পাঠালো? পুরো ব্যাপারটাই রহস্যজনক এবং আমার ধারণা, আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে ইসি যে ব্যাখ্যা করতে পারছে না কারণটা, তাদের পজিশনটা তো একটা আইন দ্বারা, যেহেতু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনি নাই দিতে পারেন কিন্তু, বা আপনার একটা পজিশন থাকবে, কিন্তু সেটা অবশ্যই আইন সিদ্ধ হতে হবে, সাংবিধানিক হতে হবে। সেটা যে হচ্ছিল না, যে আমরা কেন দেবো না, আমরা ব্যাখ্যা করবো না, এই ধরনের কথা যে আমরা শুনতে পাচ্ছিলাম, এগুলো হচ্ছে যে এই যে ঘটনাগুলোর কথা বললেন, এটার সাথে এগুলো সরাসরি যুক্ত। আমি বিশ্বাস করি যে এটা ইলেকশন কমিশনের সিগন্যাল ছাড়া এখানে ইলেকশন কমিশনের সামনে এই ধরনের একটা ভুইফোঁর সংগঠন, যাদের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই এবং এটা রাজনৈতিক দলও না, তারা এসে দাঁড়ায় নাই। এবং আবার আরেকটা যে যাদের কথা বললেন, যারা ফ্যাসিস্ট আমলে নিবন্ধন পাওয়া, তারা যখন এই কাজটা করছে, এটারও একটা সংশ্লিষ্টতা আছে। তাহলে খেয়াল করে দেখেন যে এরা 24-এর ইলেকশনে অংশ নিয়েছে এবং এদের নিবন্ধন যদি আপনি এখন যাচাই করে দেখেন যে নিবন্ধন দেওয়াটা ফেয়ার ছিল কিনা, আপনি দেখবেন যে এখানে পদে পদে আসলে নিবন্ধন পাওয়ার তার ক্ষেত্রে তারা অযোগ্য, কিন্তু দেওয়া হয়েছে। তাহলে আপনার ওইটা রিভিউ করা উচিত। সেটা রিভিউ না করে এরা হচ্ছে এখন তাদের মার্কা পরিবর্তন করতে যাচ্ছে, জাস্ট টু ক্রিয়েট আ ক্যাওস, আর কিছু না। এবং এটার সাথে ইলেকশন কমিশনের মানে জড়িত থাকার আমি সম্ভাবনা দেখি। এখন দেখেন, একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটা মানে বরকন্দাজ সহযোগী দল বা তাদের একটা ফুট সোলজার এবং ইলেকশন কমিশন, তাহলে কানেকশনটা কোথায়? ইলেকশন কমিশন কেমন প্রমাণ করতে হবে যে তাদের ফ্যাসিস্টদের সাথে কোনো যোগাযোগ নাই, ঠিক আছে, এবং তারা এই ঘটনার সাথে জড়িত না। এটা কিন্তু তাদেরকে নিজেদেরকে এখান থেকে আলাদা করতে হবে, যে অথবা তাদেরকে এগুলো বন্ধ করতে হবে, যে এগুলো হচ্ছে উপদ্রবে। জাস্ট তাদের উচিত হচ্ছে এই দলের, এই যে বাংলাদেশ কংগ্রেস, তাদের নিবন্ধনটা যাচাই করা, রিভিউ করা, এবং এই নিবন্ধনটা ফ্যাসিস্ট আমলে হওয়া, যেহেতু ফ্যাসিস্ট আমলে আমরা যেহেতু রাজপথে ছিলাম, আমরা জানি যে এই দলের কোনো ভূমিকা ছিল না ফ্যাসিবাদ বিরোধী। ভূমিকা তো ছিল, ফ্যাসিস্টের পক্ষে ছিল। তাহলে এটার তো নিবন্ধন স্থগিত করা উচিত, এটা নিবন্ধন বাতিল করে দেওয়া উচিত। তারা আবার কিভাবে মার্কা পরিবর্তন করার জন্য আবেদন করতে পারে? ঠিক আছে, এই যে সামগ্রিক ব্যাপার, রহস্যজনক একটা ব্যাপার, এই কারণে কিন্তু আমরা ইসির নিরপেক্ষতা নিয়ে অনেক আগে থেকে প্রশ্ন করে আসছি। তখন সবাই সবাই বুঝতে পারে নাই, যে ভেবেছে এটা একটা এনসিপির একটা রাজনীতি। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে ইসির এই মুভগুলো আসলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কিংবা একটা ফেয়ার পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। ঠিক আছে, আপনার তো কোনো দরকার নেই একটা নতুন দলের সাথে, যারা গণ অভ্যুত্থানে যাদের শীর্ষ নেতৃত্ব অগ্রণী ভূমিকা রেখেছে, তাদের সাথে এই হাঙ্গামাটা তৈরি করার অযথা কোনো দরকার কিন্তু ইসি ছিল না। এবং তারা এই যে কেউ একজন পরামর্শ দিয়েছেন যে তারা মন্ত্রী পরিষদের সাথে কথা বলেন না কেন, ঠিক আছে, বা আমরা সরকারের একটা নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি। সরকার কেন পজিশন নিচ্ছে না? সরকার তো এই দুইটা পক্ষের সাথে কথা বলবে। ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান, দ্যাট ইজ ওকে, কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে সরকারের কিন্তু উচিত এনসিপির অবস্থানটা কি, এনসিপি কেন এই প্রতীকটার ব্যাপারে এত অনড়, আর ইসি কেন দিতে পারছে না, এগুলো নিয়ে একটা খোলামেলা আলোচনা হওয়া উচিত। ডক্টর মারুফ মল্লিক, এই যে দুটো ঘটনা, সেটি হলো যে বাংলাদেশ ড্রাইভার সমন্বয় জাতীয় ঐক্য পরিষদের মানববন্ধন আর এই বাংলাদেশ কংগ্রেসের এই প্রতীক বদলের জন্য আবার আবেদন, বিষয়টা একটু রহস্যজনক হয়ে গেল না? রহস্যজনকের চাইতেও আমার কাছে মনে হচ্ছে হাস্যকর। এটা আপনার খেয়াল আছে কিনা, এই তারা সহযোগে নেমেছে আপনি মনে করেন? আমি এটাই বলতে চাচ্ছি, আপনার খেয়াল আছে কিনা যে এই বিগত ফ্যাসিস্ট আমলে হঠাৎ করে একটা দল তৈরি হলো তৃণমূল বিএনপি, বিএনএম, আরো কি বিএনপির নামের কাছাকাছি দল গঠন করে তারা ধানের শীষ প্রতীকের জন্য আবেদনও করেছিল, আবার সেই করেছিল। তো সেই জায়গায় আমি বলবো যে এই ট্রাক ড্রাইভার সমিতি বা এই কি কংগ্রেস যেগুলো নাম বললেন, এদেরকে যারাই উস্কানি দিচ্ছেন বা ইন্ধন দিচ্ছেন, এগুলো খুব হাস্যকর এবং ছেলে মানুষই আচরণ।
না, এটা অ্যালার্মিং না, কারণ এইটার কোনো প্রভাব পড়বে 5ই না। আগস্টের পরে তারা এই তৎপরতা চালানোর সাহস পায় কেন? আমার প্রশ্ন হলো ওই জায়গায়। এখন আমি বলি, এই যে ধরেন 5ই আগস্টে আমরা যে আচরণগুলো জি, জি। আগে দেখতাম, যেরকম ভুইফুর সংগঠন দিয়ে নানা রাজনৈতিক দল বা ব্যক্তিকে হেনস্থা করা হয়, এখন শাপলা প্রতীক এনসিপি পাবে কি পাবে না এটা নিয়ে আমি মনে করি হয়তো সময় নষ্ট না করে উনি যেটা বললেন যে সরকারের একটা মধ্যস্থতায় সমাধান হবে বলে আমরা আশা করি, যেটাই ইসি হোক। সবাই মিলে বসে সমাধান করে ফেলবে। যদি না দেয় তাদেরকে বলে দিবে যে এই লিগ্যাল গ্রাউন্ডের জি, কারণে আমরা দিতে পারছি না, দ্যাটস অল, শেষ। এরপরে হয়তো এনসিপি বিকল্প চিন্তা ভাবনা করবে। কিন্তু যারাই এই ধরনের এই ট্রাক ড্রাইভারদের নামাই দিচ্ছেন, কংগ্রেসকে দিয়ে আবার ইয়ে করছেন, এটা তো কেমন হাস্যকর হয়ে যায়। এবং তারা বুঝতে পারছেন না যে এই ধরনের কৌশল আসলে শেষ পর্যন্ত টিকে না, কাজ হয় না। তো আমি মনে করি যে আমাদের 5ই আগস্ট পরবর্তী রাজনীতিটা হওয়া উচিত একদম সহজ সরল, অত জটিল মার প্যাচ, ওই যে আপনাকে বেশ দেখে নিলাম বা খেলে দিলাম, এই ধরনের আচার আচরণ না করে প্রত্যেকটা রাজনৈতিক দল বা আমাদের যারা স্টেক হোল্ডারগুলো আছেন, সরকার, উনি যেটা বললেন যে এই যে জুলাই সনদ নিয়ে বলবো আমরা, যে একটা জটিল অবস্থা হলে রাষ্ট্র এক ধরনের নিষ্ক্রিয় অবস্থায় চলে যায়, পার্টিকুলারলি সরকার। তো সরকারের কাজটা কি? সরকারের কাজটা তো হচ্ছে এটাকে রান করা। তো এটাকে সবাই নিয়ে বসে আমি মনে করি এটা এমন জটিল বা অসমাধানযোগ্য কোনো বিষয় না, তাই এটা নিয়ে আমি মনে করি তাদের উদ্যোগ নেওয়া উচিত। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর মারুফ মল্লিক, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আমরা আবারও যাব ডক্টর মারুফ মল্লিকের কাছে। আমরা জানি যে জুলাই সনদ ঘোষণার তারিখ ঘোষণা হলেও এ নিয়ে এখনো অনিশ্চয়তাটা পুরোপুরি কাটেনি। মোটা দাগে 3টি বিষয় সামনে এসেছে। গণভোট কখন হবে, জাতীয় নির্বাচনের আগে না পরে। জামাত গতকালও বলেছে যে তারা গণভোট আগে এবং আলাদাভাবে চায়, বিএনপি চায় একসঙ্গে। জামাত ইসলামের পিআরের যে দাবি করছে তার কি হবে, এটা একটা প্রশ্ন আছে। বলা হচ্ছে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট থাকতে পারে, আবার কেউ কেউ বলছেন নোট অফ ডিসেন্ট রেখে কি কোনো সনদ হয়। আমরা জেনেছি বামপন্থী দলগুলো সিপিবি, বাসদ, মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ ঘোষণা দিয়েছে তারা আপত্তি সহ সনদের স্বাক্ষর করবে না। আর বিএনপি, জামাত, এনসিপি এই প্রধান দলগুলো নীতিগতভাবে স্বাক্ষরে কিন্তু রাজি হয়েছে এবং তারা নামও পাঠিয়েছে কে কে স্বাক্ষর করবে। এবং আমরা এটাও জেনেছি যে তারা চিন্তা করছে যে চূড়ান্ত ভাষ্যটা কি থাকে এবং বাস্তবায়নের প্রস্তাব কিছু থাকে কিনা, সেগুলো দেখে তারা স্বাক্ষর করবে এই প্রধান 3টি দল। এই যে গোটা বিষয়টা দাঁড়ালো, আপনার মতামত কি? না, এটা আমার কাছে একটা ভালো জিনিস মনে হচ্ছে। 17 তারিখে সম্ভবত সবাই স্বাক্ষর করবেন, একমত হয়েছেন, কিছু কিছু মত ভিন্নতা থাকার পরেও। তো একটা জিনিস কি, জুলাই সনদটা তো হচ্ছে যে আমরা আসলে ভবিষ্যতের রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করব তার একটা রূপরেখা, যেটাতে সব দল সম্মত হয়েছে। এখন এই জায়গায় দলগুলোর মধ্যে কিছুটা আপনার মত পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই মত পার্থক্য নিয়ে যদি সনদটা পাশ হয়, মানে স্বাক্ষরিত হয়, সেটাকে তো আমি খারাপ মনে করছি না। যে অ্যাটলিস্ট আমরা একটা জায়গায় উপনীত হয়েছি যে আমি এটা মানছি না, আপনি মানছেন, কিন্তু সেটা আমরা স্বীকার করে নিলাম যে আমি এটা মানবো না, আপনি মেনে নিয়েছেন। সেটার ভিত্তিতে পরবর্তীতে আলোচনা হবে। কারণ রাষ্ট্র পরিচালনাতে কোনো এমন একটা গেম না যে এখানেই শেষ, আরো আলোচনা হবে, আরো কথাবার্তা হবে। পৃথিবীতে কোনো সনদ হয় না আসলে, হানা ভোটের ব্যাপার থাকে তো না, প্রবলেম না। এখন ধরেন বাদ দিতে হবে, এইখানে আপনি আমাকে যদি বলেন, আমি তো জুলাই সনদ নিয়ে গণভোটের পক্ষে না। কারণ
সনদে ধরেন অনেকগুলি ধারা থাকবে, কতগুলি ধারা আছে আমি ঠিক জানি না, ধরে নিলাম আমরা 24-এর যেহেতু সনদ হবে 24টি ধারা ফর এক্সাম্পল। এখন যিনি গণভোট দিবেন উনি তো 24টি ধারার সঙ্গে একমত নাও হতে পারেন, কেউ 23টিতে গিয়ে থেমে যাবেন, আবার কেউ 24টির সঙ্গে একমত হবেন, আবার কেউ 5টি মতের সঙ্গে একমত হবেন, মানে ভোটার যারা সেটা তো একমত হওয়া তাদের ওইটা আসলে নেওয়া হচ্ছে মূলত আইনি ভিত্তির কারণে না। এইখানে রাজনৈতিক দলগুলো তো ঐক্যমত হওয়ার পরে সনদ না, স্বাক্ষর করবে। এইখানে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যখন ঐক্যমত পৌঁছাবে যে সনদটা আমরা স্বাক্ষর করলাম, এটা ওইখানেই শেষ হয়ে যাওয়া উচিত কিন্তু এটা ছিল। তো আইনি ভিত্তি হলো না। আইনি ভিত্তিটা আপনি গণভোট দিলেও তো হবে না। হ্যাঁ, গণভোট তো পার্লামেন্টে পাওয়ার না, গণভোট পার্লামেন্টের চাইতে পাওয়ারফুল। পার্লামেন্ট গণভোটের কিন্তু রায় বাদ দিতে পারে না। না, পারে না, কিন্তু আপনি যদি রাষ্ট্র পরিচালনার ইতিহাস দেখেন, আপনি যত শক্তিশালী আইনই করেন সেই আইন এসে শাসকরা বদল করে না, বা না মানলে কিছু করার না থাকে না। মানলে আপনি কি করবেন? এখন আপনি যে গণভোট দিয়ে বলতেছেন যে এটাকে আমি একটা শক্ত ভিত্তির উপর দিয়ে গেলাম, এর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে, আপনি জানেন না আগামী 20 বছর 30 বছর পরে আপনার রাজনৈতিক পরিস্থিতি কি হবে, এমনকি 5 বছর পরেও, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস রাষ্ট্র পরিচালনা। আমাদের যেটা মূল করা উচিত ছিল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতে আসা যে আমরা এর ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালনা করব। এখন করার পরে ধরেন আমরা জুলাই সনদের প্রত্যেকটা মতের সঙ্গে সবাই একমত হয়েছে, আমাদের এখন যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, এরপরে কি রাজনীতি শেষ? রাজনীতি তো শেষ না। এই সনদের শতভাগ একমত হওয়ার পরে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে কিন্তু সবসময় বাকি রাজনৈতিক দলগুলোর একটা চাপে রাখতে হবে যে ভাই আপনি এই সনদটাকে অনুসরণ করেন। এটাই রাজনীতি, এটাই রাজনৈতিক প্রক্রিয়া। রাজনৈতিক প্রক্রিয়া অ্যাবসলিউটলি কখনোই একমত হওয়া যায় না, এটা ইতিহাসে নাই, সব একদলই থাকতো, একদলই থাকতো। এই জন্যই আমি বলবো যে আমার মতে মোটের উপর এই যে গণভোটের যে বিধানটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা শুধু শুধু অহেতুক বিতর্ক সৃষ্টি করার জন্য করা হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি একমত হয়ে যায় যে আমরা এখানে এই মানলাম না, এরপরে তো রাজনীতি করতে হবে আপনাকে, রাজনীতি তো শেষ না, তো শুরু কেবল 5ই আগস্ট পরবর্তী রাজনীতি, সেইখানে আমাদের সক্রিয় থাকতে হবে। সারওয়ার তুষার, জাতীয় ঐক্যমত কমিশন মনে করছে যে গণভোট করতে হলে আগে একটি বিশেষ আদেশ জারি করতে হবে, এটি হবে গণভোটের ভিত্তি। গণভোট কবে হবে এই সিদ্ধান্ত নেওয়ার ভার অন্তর্বর্তী সরকারের উপর ছেড়ে দিতে চায় এই জাতীয় ঐক্যমত কমিশন। তারা আর কোনো সিদ্ধান্ত নিচ্ছে না যে কবে হবে। বিষয়টি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে জানানো হয়েছে অলরেডি। জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের একটা নির্দিষ্ট সময়সীমাও তারা বেঁধে দিতে চায়, এবং একটা প্রস্তাব আসছে যে আগামী সংসদ গঠিত হওয়ার পর 180 দিনের মধ্যে যাতে সংস্কার বাস্তবায়ন করা হয় তার উপর একটা সুপারিশ তারা করবে, এবং আলোচনার সাপেক্ষে এই সময়টা বাড়ানো বা কমানো যেতে পারে, এই ফ্লেক্সিবিলিটি তারা রেখেছে। আমরা দেখলাম যে আজ জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আপনারা হয়তো পেয়ে যাবেন বা পেয়েছেন। আমার প্রশ্ন হলো সেটি হলো যে এই যে এখন পর্যন্ত কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেল, সেটা সমাধান কিভাবে? এটা মীমাংসা করা উচিত, এবং আমি যেটা একটু আগে সরকারের সমালোচনা করলাম, তারা পজিশন নেয় না এবং এটা জটিলতাকে বাড়ায়। আমরা এই প্রশ্ন এখানে উঠিয়েছিলাম, আমি আপনাকে একটু যোগ করে দিই। আমরা এই সরকারি পর্যায়ের লোকের কাছে এই অনুষ্ঠানে আমরা এই প্রশ্ন উঠিয়েছিলাম যে সরকার কেন কিছু সিদ্ধান্ত জানাচ্ছে না, কিন্তু তারা বলছে যে না, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে। এখানে একটু যুক্ত হই, সারওয়ার তুষার যেটা বললেন সরকার নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে ঐক্যমত কমিশনের কাজটা কি? এটা সরকারের হাতে ছেড়ে দিবে যে এই বিষয়ে একমত হতে পারছে না? যেহেতু আলোচনা হয়েছে দীর্ঘমেয়াদী, এই কারণে সরকার চায় রাজনৈতিক দলগুলো মিলেই আলোচনা আসে। না, রাজনৈতিক দলগুলো যতটুকু পারা যায় ততটুকুতে ঐক্যমত হয়েছে, এর চেয়ে বেশি হবে না। সবারই কিছু কিছু রিজার্ভেশন থাকে। সরকারকে একটা দেখাতে হবে, এবং আপনি যেহেতু জনগণকে ইনভলভ করছেন, ফলে আপনাকে একটা পদ্ধতি, সলিড পদ্ধতি ভাবতে হবে, কারণ এটা মানে পদ্ধতিগত ভুলের কারণে। দেখেন, একটা কথা আসে যে জুলাই সনদ কি প্রক্রিয়া চেঞ্জ হবে না? যদি জনগণের দুইটা প্রক্রিয়া চেঞ্জ হতে পারে। একটা জনগণের পলিটিক্যাল উইল চেঞ্জ হয়ে গেছে, জনগণ বলছে আমরা আরো একটা নতুন কিছু করতে চাই, তখন জনগণের উইলের ভিত্তিতে তারা আবার নতুন একটা কিছু করবে, কিছু যায় আসে না। আরেকটা হলো যে আপনি এই গণঅভ্যুত্থানটা ধরে রাখতে পারলেন না, পরাজিত শক্তি, প্রতি বিপ্লবী শক্তি ফিরে আসলো, তখন আপনি যাই করেন কিছুই টিকবে না। কিন্তু আমরা কোথায় ফোকাস করছি যে আমরা পরিবর্তনগুলো যেগুলো আমরা করেছি এগুলো আমরা প্রিজার্ভ করতে চাই, কিন্তু শুধুমাত্র পদ্ধতিগত ভুলের কারণে প্রিজার্ভ করা যাচ্ছে না, সেটা যেন না হয়। আপনি বুঝতে পারছেন যে আপনি একটা উইক পদ্ধতি বাছাই করলেন,
হ্যাঁ, প্রথমে যেমন 106 এর কথা এসেছে, 106 এর সমস্যা হচ্ছে যে আপনি সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করে এই বিষয়ে আদালত তো কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না, কারণ তারা আসলে বাই ডেফিনিশন এই সংবিধানের বেসিক স্ট্রাকচার রক্ষা করার জন্য শপথবদ্ধ। ফলে আদালতের পরের দিকে কিন্তু যাওয়া হলো না। এইটাই হলো পদ্ধতিগত তর্কটা, এই কারণে এত গুরুত্বপূর্ণ। এবং এখানে যেটা গণভোটের ব্যাপারে অনেকেই যেটা ধরতে পারছেন না কেন গণভোটটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু শুধুমাত্র একটা মানে নৈতিক কিংবা রাজনৈতিক ব্যাপার না। এইটাকে কমিশনে আপনি দেখেন বাংলাদেশের রাজনীতি কিন্তু এইটুকু এগিয়েছে যে বাংলাদেশের পলিটিশিয়ানরা একটা ফোরামে বসে কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে আলোচনা করতেছে, এবং এটা এখন আর তত্ত্বের কথা না। আমি যোগ করে দিই, আমি পার্লামেন্ট কভার করার সৌভাগ্য আমার হয়েছে অনেকবার। এইখানে এবার আপনারা যেভাবে আলোচনা করেছেন, পার্লামেন্টে কোনোদিন এত চমৎকার আলোচনা হয় নাই। এবং আপনি দেখেন কেন এটা হয়েছে, এটাই অগ্রগতি। কারণ আপনার কাছে আগের জেনারেশন 90-এর ভুলটা আপনার চোখের সামনে, যে তারা একটা 3 জোটের রূপরেখা করেছিল এবং সেগুলো শুধু কমিটমেন্ট থেকে যাওয়ার কারণে পরবর্তীতে কিন্তু লিগেলি আপনি বাইন্ডিং করতে পারেন নাই। এই কারণে এবার এত জটিলভাবে মানে আলোচনাটা এই সূক্ষ্ম পর্যায়ে পর্যন্ত গেছে। এবং প্রত্যেকটা দল বলবো না, মেজর দলগুলো বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি, আরও কিছু 2-1টা ছোট দল, তাদের ভীষণ রকম সক্রিয় এবং গভীর পর্যন্ত আলোচনায় তারা করেছে। এবং এখানে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের কথাটা এসেছে, এটা হচ্ছে যে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা আইনশাস্ত্রে একটা লিগ্যাল টার্ম, এটা কোনো পলিটিক্যাল টার্ম শুধু না। যে জনগণ হচ্ছে আইন প্রদায়ক, মডার্ন স্টেটে জনগণ থেকে আইনটা শুরু হয়, এবং তারাই হচ্ছে এই নতুন একটা আইনি প্যারাডাইমের ব্যাপারে স্বীকৃতি দিয়ে দিচ্ছে এই গণভোটের মধ্য দিয়ে। ঠিক আছে, এবার পার্লামেন্ট হচ্ছে এই প্যারাডাইমের ভিত্তিতে কাজ করবে। তারা তো আরো নতুন নতুন আইন করবে, অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নাই। এমনকি বিএনপি বা যেই দলই ক্ষমতায় আসুক, তাদের যে আপনার দফাগুলো আছে ইশতেহার, সেটা তো তারা বাস্তবায়ন করবে। কিন্তু এই যেটুকু জনগণের রায়ের ভিত্তিতে আপনি ঐক্যমত্য বা বাস্তবায়ন করেছেন, এটাকে কিন্তু আপনি আন্ডু করতে পারবেন না। এটাই হচ্ছে এবং যেটা বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেছেন, উনি কিন্তু শেষ পর্যন্ত এটা বলেছেন যে জনগণের গণভোটের মধ্যে দিয়ে জনগণের রায়টা হচ্ছে সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ। কোনো পার্লামেন্ট এটাকে মানে পালন না করে পারবে না, তাকে পালন করতে হবে, এটাই নিয়ম। এই যে আমরা যে গণপরিষদের কথা বলেছিলাম একই কারণে, মানে গণপরিষদ বা গণভোট যেটাই হোক, এটা আমরা পরে গণপরিষদটা থেকে আমরা কেন এখনো যদি আমরা ছাড় দিই, কারণ হচ্ছে যে আপনাদের পার্লামেন্টের ডুয়েল রোল আসতেছে। ফলে গণপরিষদ নাম আকারে না আসলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে পার্লামেন্টকে। আবার একটা জিনিস দেখেন, এই যে ফোরামটা জাতীয় ঐক্যমত্য কমিশন, সংস্কারের প্রক্রিয়ার ধাপ, এটা থেকে আপনি বিবেচনা না করলে কিন্তু শুরুটা এখান থেকে না ধরলে কিন্তু আপনি পুরোটা ধরতে পারবেন না। কারণ যে সনদটা আপনি বাস্তবায়ন করতে চান, সেই সনদটা হয়েছে তো এই ফোরামে, ফলে সংস্কারটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, তাই না? ফলে এই ফোরাম কিন্তু সেই অর্থে নির্বাচিত গণপরিষদ না হলেও কনসেনসাসের ভিত্তিতে এটা কিন্তু একটা গণপরিষদের মিনি গণপরিষদের ভূমিকা পালন করেছে। এবং পৃথিবীর ইতিহাস অনেক জায়গায় আপনি দেখবেন এই ধরনের সিলেক্টিভ, মানে সবসময় যে গণপরিষদের মধ্যে দিয়ে সংবিধানটা প্রণয়ন হয় তা না। এই ধরনের অনেক দেশে গণ অভ্যুত্থান বা এই ধরনের বড় বড় ঘটনার পরে এই ধরনের সিলেক্টিভ ফোরাম বসে। এবং এটা এখানেও কিন্তু জনগণ আছে, কিভাবে? পরোক্ষভাবে, যেহেতু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে। এখানে মেজর পলিটিক্যাল পার্টি আছে যারা 30 to 35% পপুলেশনকে রিপ্রেজেন্ট করেন। জামায়াত ইসলাম, বিএনপি এবং এনসিপি সহ অন্যান্য দলকে ধরলে প্রায় 70-80% জনগণকে তারা কাভার করে। ফলে এটা কনসেনসাস, এবং জনগণের তরফ থেকে এর ব্যাপারে কোনো আপত্তি আমরা তো দেখি নাই। ফলে এই ফোরামটাকে আমলে নিয়ে আপনাকে পুরো প্রক্রিয়াটা শুরু করতে হবে। এই যে এখান থেকে গণপরিষদীয় কাজটা যেখান থেকে শুরু হইলো, এবার আপনি ধরেন সংবিধান বানানোর ক্ষেত্রে কি হয়, সংবিধান গণপরিষদে যে সংবিধান বানানো হয়, ওই সংবিধান কিন্তু গণভোটে পাঠানো হয়। তো এখন আপনি এই যে এখানে তো গণপরিষদের কাজটা কিছুটা হলেও করেছেন, এবার গণভোটে যাচ্ছে, গণভোটে পিপল অ্যাপ্রুভ করে দিচ্ছে, আবার আপনি পরের পার্লামেন্টকে এক্সট্রা প্রোটেকশনের জন্য ডাবল রোল দিচ্ছেন, যে প্রথম সেশনে যে 180 দিনের মধ্যে করবে। এই পুরো প্রক্রিয়াটা আমি মনে করি যে এটা ওয়ান্ডারফুল। মানে আমরা এই যে এই ডেলিকেট প্রক্রিয়া যেতে পেরেছি, শুধু এখন নোট অফ ডিসেন্টের ব্যাপারে সিদ্ধান্ত আসছে। আমি এই বিষয়ে একটু আপনাকে দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো, গণভোট কখন হবে? আমরা বলেছি ইলেকশনের আগে হওয়া উচিত, ইলেকশন আগে হওয়া উচিত, কিন্তু যদি একসঙ্গে হয় তাহলে আপনাদের এটা নিয়ে আমাদের মেজর কোনো আপত্তি নাই, কিন্তু উচ্চকক্ষে আপার হতে হবে, আপার হাউসে পিআর হতে হবে, এটা আমাদের দাবি। সেটা কি এই জুলাই সনদে থাকবে? জুলাই সনদে এটা অলরেডি আছে, কিন্তু সেটা নোট অফ ডিসেন্টে আছে। আমরা বলছি নোট অফ ডিসেন্টের বাইরে নিয়ে আসা। আবার সেই প্রশ্ন আসলো, নোট অফ ডিসেন্ট দিয়ে যদি এই জুলাই সনদ তৈরি হয়, আপনারা কি বলবেন? আমরা নোট অফ ডিসেন্টটাকে বলেছি যে কমাতে হবে, অথবা আপনি যেটা বললেন যে কিছু নোট অফ ডিসেন্ট দরকার হলে আপনি বাইরে রাখেন, কিন্তু যেগুলো ফান্ডামেন্টাল এগুলোকে নোট অফ ডিসেন্টের বাইরে নিয়ে আসা উচিত। কারণ আদারওয়াইজ নোট অফ ডিসেন্ট একটা প্রশ্নকে অনেক বিশ্লেষক বলছেন, নোট অফ ডিসেন্টের যে অংশগুলো, বিশেষ করে নোট অফ ডিসেন্ট মূলত বিএনপি দিয়েছে, বেশিরভাগটা নোট অফ ডিসেন্ট তারাই দিয়েছেন। এখন নোট অফ ডিসেন্ট যেগুলো থাকবে বা একমত হলো না, সেগুলো বাদ দিয়ে সনদটা করা দরকার অনেকে বলছেন, কারণ সনদটা নোট অফ ডিসেন্টে না থাকলে ভালো হয়।
না আপনার এক্স্যাক্টলি, মতামত কি? নোট অফ ডিসেন্ট মানে সনদের আপনি একটা সিঙ্গেল প্রশ্নে গণভোট হয়, জি জি আপনি কি জুলাই সনদ অনুমোদন করেন কিনা, হ্যাঁ এবং অনুমানটা থাকে যে যেহেতু পুরো আলোচনাটা জনগণ ফলো করেছে, জি জি প্রজ্ঞাপন জারি করে এগুলোকে তুলে দেওয়া হবে, জি। আবার বুকলেট আকারে যাবে, ফলে যাবে। জনগণ পুরোটা অ্যাওয়্যার। হুম, এবং এইটা এই কিছু একটা অনুমান করেই আপনাকে যেতে হবে। জি, জি। জিয়াউর রহমান সাহেবের 19 দফার উপরে যখন গণভোট হয়েছে তখন কিন্তু আপনি কি উনার কর্মপরিকল্পনা সমর্থন করেন, একটা প্রশ্ন ছিল। Right. তা আপনি ছিল না যে এই 12টা করি ওই 7টা করি না, এভাবে হয় না। এই কারণেই নোট অফ ডিসেন্টটাকে মিনিমাইজ করতে হবে, Right. হয় বাদ দিতে হবে অথবা নোট অফ ডিসেন্টের ব্যাপারেও জনগণকে ফয়সালা করতে দিতে হবে। আপনি একই ব্যালটের মধ্যে দুটো প্রশ্ন তাহলে করতে হবে, হুম, যতই হুম। জটিল হোক আপনাকে এই প্রক্রিয়া ডিল করতে হবে, কোনো হুম। উপায় নেই। যে আপনি কি জুলাই সনদ অনুমোদন করেন, হ্যাঁ অথবা না, তাহলে এরপরে আর দুইটা প্রশ্ন যে কোন জুলাই সনদ, নোট অফ ডিসেন্ট সহ নাকি ছাড়া। এটা ব্যালটে দরকার জি, জি। হলে ওই যারা ওখানে উপস্থিত থাকবেন তারা হেল্প করবেন জি, জনগণকে, ঠিক আছে, এটা হতে পারে। সারোয়ার তুষার এবং ডক্টর মারুফ মল্লিক, আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম যেগুলো আসলে জনগণের আগ্রহ রয়েছে, জনগণের সমাধান চায়। আমরা মনে করি যে আপনাদের দুজনের মূল্যবান আলোচনায় জনগণের মধ্যেও একটা মতামত তৈরি হবে। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।